ফ্রান্সিসকো আয়ালা, ফার্স্ট প্রেসিডেন্ট অফ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, তিনি বলেন, দ্য ফাংশনাল ডিজাইন অফ অর্গানিজম অ্যান্ড দ্য ফিচার্স would therefore seem to argue for the existence of a designer. It was Darwin's greatest accomplishment to show that the directive organization of living beings can be explained as the result of a natural process, natural selection, without any need to resort to a creator or other external agent. অর্থাৎ বিভিন্ন অর্গানিজম তাদের ফাংশনাল ডিজাইন এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য সব সময় একজন ডিজাইনারের অস্তিত্বকে নির্দেশ করত। এটা ডারউইনের বিরাট সাফল্য। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমেই সকল জীবের এই ক্রম অনুযায়ী সংঘটিত হওয়াকে ব্যাখ্যা করা যাবে, যেখানে কোনো সৃষ্টিকর্তা অথবা অন্য কোনো বহিঃশক্তির প্রয়োজন হবে না। আয়ালা আরও বলেন, ডারউইন গেভ আস ডিজাইন উইদাউট আ ডিজাইনার, অর্থাৎ ডারউইন আমাদেরকে ডিজাইন দিয়েছে কোনো ডিজাইনার ছাড়াই। ডারউইনিয়ান কনসেপ্ট অনুযায়ী ইট ইজ জাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অফ ডিজাইন, অর্থাৎ দেখতে মনে হয় ডিজাইন, তবে প্রকৃত অর্থে ডিজাইনড নয়। যেমনটা রিচার্ড ডকিন্স তার বই দ্য ব্লাইন্ড ওয়াচ মেকারে বলেন, বায়োলজি ইজ দ্য স্টাডি অফ কমপ্লিকেটেড থিংস দ্যাট গিভ দ্য অ্যাপিয়ারেন্স অফ হ্যাভিং বিন ডিজাইনড ফর আ পারপাস, অর্থাৎ জীববিজ্ঞান হচ্ছে এমন সকল জটিল বিষয়াদির অধ্যয়ন যা আমাদেরকে দৃশ্যত একটি সুপরিকল্পিত নকশা প্রদান করে, যেন এর কোনো উদ্দেশ্য আছে। ডারউইনিয়ান পয়েন্ট অফ ভিউ অনুযায়ী এই সকল ডিজাইন শুধুই অ্যাপিয়ারেন্স, যা একটি বিভ্রম, অর্থাৎ সকল লিভিং সিস্টেম দেখতে ডিজাইন মনে হলেও এটি মূলত একটি অন্ধ, বধির, আনডিরেক্টেড ন্যাচারাল প্রসেসের চমৎকার। ঈশ্বরের সকল ক্ষমতাই এই প্রাকৃতিক নিয়মের আছে, যাকে ভালোবেসে নাস্তিকরা আদর করে মাদার নেচার বলে ডাকে। এখন প্রশ্ন হচ্ছে, ডারউইনিয়ান বায়োলজিস্টরা একথা কেন বলেন, যা আমাদের সকলের সহজাত প্রকৃতির বিরুদ্ধে শতভাগ কাউন্টার ইনচুয়েটিভ? 19 শতকের বায়োলজিস্টরা প্রাণীদের অ্যাডাপশন দেখে অত্যন্ত অবাক ও মুগ্ধ হয়েছিলেন যে পৃথিবীর সকল প্রাণীরাই তাদের পরিবেশের সাথে অত্যন্ত চমৎকারভাবে অ্যাডাপ্টেড। যেমন মাছ পানিতে বাস করে, শ্বাস প্রশ্বাসের জন্য ফুসফুসের পরিবর্তে তাদের আছে ফুলকা, সাঁতার কাটার জন্য আছে পাখা, আর পাখিরা বাতাসে উড়ে বেড়ায়, এজন্য তাদের আছে ডানা। যে সকল প্রাণীরা শীতল জলবায়ু অঞ্চলে বসবাস করে তাদের আছে পুরু পশম, উদাহরণস্বরূপ ভেড়া। 19 শতকে সবাই এ ব্যাপারে অবগত ছিলেন যে হিউম্যান ব্রিডাররা তাদের প্রাণীদেরকে তাদের চারপাশের সাথে অ্যাডাপ্ট করাতে সক্ষম ছিলেন। ধরুন আপনি উত্তর গোলার্ধে বরফ বেষ্টিত কোনো একটি দেশে বসবাস করছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার খামারে বেশি পশমযুক্ত ভেড়ার প্রজনন করাবেন। খুবই সহজ, সবচেয়ে বেশি পশমযুক্ত পুরুষ ভেড়া আর সবচেয়ে বেশি পশমযুক্ত মহিলা ভেড়া নিন এবং তাদের প্রজনন ঘটান। এভাবে কয়েকটি প্রজন্মকে ধারাবাহিকভাবে প্রজনন করালে আপনি ঠিকই পূর্বের চেয়ে বেশি পশমযুক্ত ভেড়া পেয়ে যাবেন। ডারউইন বিশ্বাস করতেন যে প্রকৃতি এই একই কাজ করতে সক্ষম যা হিউম্যান ব্রিডাররা করে থাকে। উদাহরণস্বরূপ, ধরুন যদি দীর্ঘ কয়েক বছর প্রচণ্ড শীত পড়ে, তুষারপাত ঘটে, তবে সেই অঞ্চলে থাকা সকল ভেড়াই মারা যাবে, শুধুমাত্র বেশি পশমযুক্ত ভেড়াগুলো ব্যতীত। পরবর্তীতে তাদের প্রজননের মাধ্যমে কয়েকটি প্রজন্মের মধ্যেই আমরা বেশি পশমযুক্ত ভেড়ার পাল পেয়ে যাব, অর্থাৎ প্রকৃতির সকল ভেড়াগুলোকেই মেরে ফেলবে, বেশি পশমযুক্ত ভেড়াগুলো ব্যতীত। অন্য কথায়, ডারউইন একটি ন্যাচারালিস্টিক এক্সপ্লেনেশন দিতে সক্ষম হয়েছে যে কেন সকল প্রাণীরা তাদের পরিবেশের সাথে অ্যাডাপ্টেড। এখন প্রশ্ন হচ্ছে, ইজ অ্যাডাপ্টেশন দ্য ওনলি অ্যাপিয়ারেন্স অফ ডিজাইন? অ্যান্ড ইফ নট, হ্যাজ ন্যাচারাল সিলেকশন এক্সপ্লেইনড অল দি আদার্স? অর্থাৎ জীবের এই অভিযোজন বা অ্যাডাপ্টেশন কি ডিজাইনের একমাত্র অ্যাপিয়ারেন্স? এবং যদি অ্যাডাপ্টেশনই একমাত্র অ্যাপিয়ারেন্স অফ ডিজাইন না হয়ে থাকে, তবে প্রাকৃতিক নির্বাচন কি অন্য সকল অ্যাপিয়ারেন্স অফ ডিজাইনকে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে? আমরা সকলেই দেখি এবং জানি যে একই জাতীয় জীবের মধ্যে
সময়ের পরিক্রমায় সামান্য রকমের পরিবর্তন ঘটে থাকে এবং ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি এই মাইনর ভেরিয়েশনগুলোর ব্যাখ্যা প্রদানে সক্ষম, কিন্তু তিনি এবং তার বর্তমান অনুসারীরা এখনও এটা ব্যাখ্যা করতে পারেনি যে বড় ধরনের পরিবর্তন, যেমন জীবের শারীরিক গঠন এবং কাঠামো এবং তাদের নির্দিষ্ট কাঠামোগত বৈশিষ্ট্যগুলি অর্থাৎ মরফোলজি বা জীবের বাহ্যিক কাঠামো প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব দিয়ে কিভাবে ব্যাখ্যা করা সম্ভব। বর্তমান এভলিউশনারি বায়োলজিতে সারা বিশ্বের অনেক বায়োলজিস্টরা এখন প্রশ্ন করছেন যে নতুন জীব তৈরিতে বা এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তরে প্রাকৃতিক নির্বাচন এবং মিউটেশনের ভূমিকা বা সক্ষমতা কতটুকু। 2004 সালে 16 জন এভলিউশনারি বায়োলজিস্ট এবং ফিলোসফার অফ সায়েন্স, যাদেরকে অল্টনবার্গ 16 বলা হয়, তারা 16 জন মিলিত হয়ে এক্সটেন্ডেড এভলিউশনারি সিনথেসিস প্রপোজড করেন যে নিউ ডারউইনিয়ান সিনথেসিস বা মডার্ন এভলিউশনারি সিনথেসিস, যা বর্তমানে টেক্সট বইতেও পড়ানো হচ্ছে, তা অসম্পূর্ণ। অর্থাৎ প্রচলিত থিওরি দিয়ে বিবর্তনকে শতভাগ ব্যাখ্যা করা যায় না। এথিয়াস বায়োলজিস্ট লিন মার্গালিস বলেন, ন্যাচারাল সিলেকশন এলিমিনেটস অ্যান্ড মে বি মেইনটেইনস বাট ইট ডাজন্ট ক্রিয়েট। অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন জীবের বিলুপ্তি, অপসারণ এবং হয়তোবা প্রতিপালন করে, কিন্তু এটা কোনো কিছু তৈরি করে না। নিউ ডারউইনিস্টরা বলে থাকে যে মিউটেশনের ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে এবং জীবের পরিবর্তন ঘটায়। আমিও বিশ্বাস করতাম, তবে যতক্ষণ না আমি এর প্রমাণগুলো পর্যালোচনা করেছি। মার্গালিস আরও বলেন, এভলিউশনারি বায়োলজিস্টরা যখন কম্পিউটার মডেলিং ব্যবহারের মাধ্যমে বের করতে চান যে একটি প্রজাতি হতে আরেকটি প্রজাতিতে রূপান্তরিত বা পরিবর্তিত হওয়ার জন্য কতগুলো মিউটেশনের প্রয়োজন, তখন এটা ম্যাথমেটিক্স নয়, বরং নিউমেরোলজি। এথিয়েস্ট বায়োলজিস্ট জেমস শাপিরো বলেন, ফর্চুনেটলি ফর এভলিউশন সায়েন্স অ্যান্ড সায়েন্স এডুকেশন, 20th century studies of inheritance at the cellular level and molecular level have freed us from the intellectual straitjacket of gradual random change and natural selection. অর্থাৎ ভাগ্যক্রমে এভলিউশন সায়েন্স এবং সায়েন্স এডুকেশনের জন্য সেলুলার এবং মলিকিউলার পর্যায়ে ইনহেরিটেন্স সংক্রান্ত বিংশ শতাব্দীর নতুন গবেষণা আমাদেরকে গ্র্যাজুয়াল র্যান্ডম চেঞ্জ এবং ন্যাচারাল সিলেকশনের ইন্টালেকচুয়াল স্ট্রেট জ্যাকেট হতে মুক্ত করেছে। অর্থাৎ জেমস শাপিরোর মতে ন্যাচারাল সিলেকশন অন ভেরিয়েশনস মূলত একটি স্ট্রেট জ্যাকেট, যা এভলিউশনারি বায়োলজিস্টদেরকে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আবদ্ধ করে রেখেছে এবং বিংশ শতাব্দীর নতুন সকল গবেষণা বায়োলজিস্টদেরকে এই ফ্রেমওয়ার্ক থেকে মুক্ত হতে সাহায্য করছে। নতুন অনেক এভলিউশনারি বায়োলজিস্টরাই ডারউইনের এই মেকানিজম অর্থাৎ ন্যাচারাল সিলেকশনের এই ক্রিয়েটিভ পাওয়ার নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাছাড়া অনেকেই সন্দিহান যে সিম্পলার প্রি এক্সিস্টিং ফর্ম থেকে নতুন ফর্ম অফ লাইফ সৃষ্টি অথবা তৈরি করতে এই মেকানিজমের সক্ষমতা কতটুকু। এটাই হচ্ছে ডারউইনের সেই বিখ্যাত ট্রি অফ লাইফ। এটি একটি ডায়াগ্রাম যেখানে ভার্টিক্যাল এক্সেসটি হচ্ছে সময় এবং হরাইজন্টাল এক্সেসটি হচ্ছে চেঞ্জ ইন ফর্ম বা গঠনের পরিবর্তন। ট্রি অফ লাইফের মাধ্যমে ডারউইন একটি আইডিয়া দেন যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে জীবন খুবই সহজ এবং সরল ফর্ম থেকে অর্গানিজমের ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে আজকের এই পরিপূর্ণতা বা বর্তমান অবস্থা, যা রিপ্রেজেন্ট করছে সকল ফর্ম অফ লাইফ। অর্থাৎ গাছের সবচেয়ে উপরের ডালপালাগুলো, কিন্তু গাছের একদম বেইজেই সবচেয়ে বড় রহস্য, আর সেই রহস্যটি হলো দ্য অরিজিন অফ দ্য ফার্স্ট লাইফ। আর এই রহস্যের ব্যাপারে ডারউইন খুব ভালো করেই জানত, কিন্তু তিনি এই রহস্য সমাধানে কোনো প্রয়াস দেখাননি, বরং তিনি বেশি মনোযোগী বা আগ্রহী ছিলেন বায়োলজিক্যাল এভলিউশন সম্পর্কে। তার থিওরির পর আরেকটি থিওরি সামনে আসে যাকে বলা হতো কেমিক্যাল এভলিউশন, যা অস্তিত্বে আসে মূলত প্রথম সৃষ্টি হওয়া সেলকে ব্যাখ্যা করতে, যে কিভাবে সিম্পল প্রি এক্সিস্টিং কেমিক্যাল থেকে প্রথম সিম্পল সেলটি সৃষ্টি হয়। প্রথমে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই থিওরিগুলো কি এনি অ্যাপিয়ারেন্স অফ ডিজাইনকে ব্যাখ্যা করতে সক্ষম। আমরা আগেই বলেছি
প্রথম সেল অথবা দ্য অরিজিন অব দ্য ভেরি ফার্স্ট লাইফের সৃষ্টি হওয়া সম্পর্কে ডারউইন কোনো ব্যাখ্যা দেয়নি বা দেওয়ার চেষ্টাও করেনি। 19 শতকে বায়োলজিস্টরা মনে করত সেল অনেক সিম্পল একটি লাইফ ফর্ম হবে। ডারউইনের একজন বিখ্যাত অনুসারী আর্নেস্ট হ্যাকেল 1905 সালে লিখেন, দ্য সেল ইজ আ সিম্পল হোমোজিনিয়াস গ্লোবিউল অফ প্লাজম, অর্থাৎ সেল আর কিছুই নয়, শুধুমাত্র প্রোটোপ্লাজম, যা সামান্য কিছু কেমিক্যাল রিয়েকশন থেকেই সৃষ্টি হওয়া সম্ভব। অর্থাৎ 19 শতকে মনে করা হতো যে সেল হচ্ছে অনেক সিম্পল ফর্ম অফ লাইফ, যা কেমিক্যাল রিয়েকশন হতে সৃষ্টি হয়েছে। তবে খুব দ্রুতই এই ধারণা পরিবর্তিত হতে থাকে। 1990 খ্রিস্টাব্দের মধ্যেই প্রোটিন সম্পর্কে অনেক তথ্য সামনে আসতে শুরু করে। তবে বড় পরিবর্তনটি আসে 1950-60 দশকে, যখন মলিকিউলার বায়োলজিক্যাল রেভলিউশন শুরু হয়, এবং এটি সম্ভব হয় জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিকের কারণে। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক মলিকিউলার বায়োলজির সবচেয়ে বড় রহস্যটি সমাধানে সক্ষম হন, আর সেটি হল ডিঅক্সিরাইবোনিউক্লেইক অ্যাসিড, সংক্ষেপে ডিএনএ। তারা আবিষ্কার করেন যে ডিএনএ অনেকটা ডাবল হিলেক্স স্ট্রাকচারের মতো। তাছাড়া এর পাশাপাশি প্রোটিন কেমিস্ট্রি নিয়েও গবেষণা সামনে এগোতে থাকে। এটাই হলো ডিএনএর কেমিক্যাল স্ট্রাকচার, যা ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেন। এই আবিষ্কারের 3-4 বছর পর ফ্রান্সিস ক্রিক সিকোয়েন্স হাইপোথেসিস প্রপোজড করেন। এই হাইপোথেসিসটি অনুযায়ী ক্রিক ভবিষ্যৎবাণী করেন যে ডিএনএ মলিকিউল মেরুদণ্ডের সাথে 4টি কেমিক্যাল সাব ইউনিট রয়েছে, যেগুলোকে বেইজ বা ক্ষার বলা হয়। এই 4টি বেইজ ঠিক একই রকমভাবে কাজ করে, যেমনটা কোনো লিখিত ভাষার বর্ণমালা অক্ষর অথবা মেশিন কোডের ডিজিটাল অক্ষরের ন্যায়। অর্থাৎ এই 4টি বেইজের আকৃতি বা গঠন অথবা তাদের কেমিক্যাল স্ট্রাকচার নয় যা তাদেরকে কার্যক্ষম করে, বরং এই বেইজগুলোর একটি সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট বা ধারাবাহিক বিন্যাস। বিষয়টি বোঝার জন্য কিছু সংখ্যক স্ক্রেবল লেটার কল্পনা করুন। ধরুন একটি ব্ল্যাকবোর্ডে অনেকগুলো বর্ণমালা এলোমেলোভাবে লেখা আছে, যা আপনাকে কোনো অর্থ দিচ্ছে না, কিন্তু কেউ যখন সেই বর্ণমালাগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখবে, তখন বর্ণমালাগুলো ঠিকই আপনাকে একটি নির্দিষ্ট অর্থ প্রদান করবে। অর্থাৎ কেউ যখন সেই এলোমেলো বর্ণমালাগুলোকে ধারাবাহিকভাবে শ্রেণীবদ্ধ করবে, সাজাবে, তখন ঠিকই বর্ণমালাগুলো কার্যক্ষম হবে, সুনির্দিষ্টভাবে কিছু অর্থ বহন করবে। ডিএনএর ক্ষেত্রেও ঠিক একই বাস্তবতা। এর সাবইউনিট বা বেইসগুলো ধারাবাহিক ক্রম অনুযায়ী বিন্যস্ত বলেই ডিএনএ কার্যক্ষম। তাই ডিএনএকে ব্লুপ্রিন্ট বা নীল নকশা বলা হয়, যেখানে একটি জীবদেহের প্রায় সকল তথ্য এবং প্রয়োজনীয় নির্দেশনাবলী সংরক্ষিত থাকে। ডিএনএ কিভাবে কি কাজ সম্পাদন করে তা জানার আগে প্রথমেই জেনে নেই যে ডিএনএ কিভাবে গঠিত হয়।